আগের ভিডিওগুলোতে ফ্লুইড নিয়ে আমরা যতটুকু আলোচনা করেছি তাতে চাপ বা প্রেশার সম্পর্কে আপনাদের কিন্তু বেশ ভালো একটা ধারণা পেয়ে যাওয়ার কথা। যাই হোক, যখন আমরা গ্যাস ও আয়তন নিয়ে কাজ করব সেক্ষেত্রে চাপ কী হবে সেটা নিয়ে একটু চিন্তা করা যাক। আপনাদের কি মনে আছে গ্যাস ও তরলের মধ্যে পার্থক্যটা কি? গ্যাস ও তরল উভয় ফ্লুইড এবং উভয় যে পাত্রে রাখা হয় সেই পাত্রের আকার ধারণ করে, কিন্তু গ্যাস বা বায়বীয় পদার্থকে সংকুচিত করা যায় এবং তরলকে সংকুচিত করা যায় না। তাহলে আমরা এখন একটু গ্যাস নিয়ে চিন্তা করি। ধরা যাক আমার একটা পাত্র আছে, ঘনক আকৃতির পাত্র, এটা আমার পাত্র, ও পাত্রটিতে কিছু পরিমাণ গ্যাস আছে। এখন গ্যাস কি দিয়ে তৈরি? গ্যাস অনেকগুলো গ্যাসের ছোট ছোট অণু দিয়ে গঠিত। আমি কিছু অণু আঁকছি, এগুলো গ্যাসের অণু। আমি যা এঁকেছি বাস্তবে তার চেয়ে অনেক বেশি বেশি থাকে, আমি শুধুমাত্র বোঝানোর জন্যই আঁকছি। এবং অণুগুলো এক এক দিকে গতিশীল। এই অণুটা হয়তো এই দিকে প্রচণ্ড দ্রুত গতিতে যাচ্ছে, আবার এই অণুটা হয়তো একটু ধীর গতিতে অন্য আরেক দিকে যাচ্ছে। এদের প্রত্যেকের নিজস্ব বেগ ভেক্টর আছে ও এরা প্রতি মুহূর্তে কখনো নিজেদের মধ্যে ধাক্কা খাচ্ছে, আবার কখনো পাত্রের গায়ে ধাক্কা খাচ্ছে ও ধাক্কাকে ফিরেও আসবে। এভাবে তাদের গতিবেগেরও পরিবর্তন হচ্ছে। যাই হোক, আমরা পদার্থবিজ্ঞানের এই পর্যায়ে ধরে নেব যে এটা একটা আদর্শ গ্যাস, অর্থাৎ অণুগুলোর যে সংঘর্ষ হচ্ছে সেগুলোর জন্য কোনো শক্তির অপচয় হচ্ছে না ও সংঘর্ষগুলো স্থিতিস্থাপক, যে কারণে মোমেন্টাম বা ভরবেগেরও কোনো পরিবর্তন হচ্ছে না। তো আপাতত এটুকু মনে রাখলেই চলবে, কারণ মাধ্যমিক পর্যায়ে আপনাদের শুধু আদর্শ গ্যাসের সমস্যাগুলোরই সমাধান করতে হবে। এখন এই পরিস্থিতিতে চাপ বা প্রেশার বলতে আসলে কি বোঝায় সেটা আমাদের একটু ভালোভাবে বুঝতে হবে। চাপ হচ্ছে সাধারণভাবে কোনো একটা জিনিসের একটা নির্দিষ্ট ক্ষেত্রফলে ধাক্কা দেয়া। আমরা যদি এখানে চাপ নিয়ে চিন্তা করতে চাই তাহলে প্রথমেই এখানে যে কোনো একটা ক্ষেত্রফল বিবেচনা করতে হবে। ধরা যাক আমি ঘনকের এই পাশ, এই তলটা বিবেচনা করছি, তাহলে এই তলের উপর কি পরিমাণ চাপের সৃষ্টি হবে? প্রতি সেকেন্ডে অসংখ্য গ্যাসের অণু লাখ লাখ কোটি কোটি বার বাড়ি খাচ্ছে এবং এই ধাক্কার ফলেই কিন্তু এখানে চাপের সৃষ্টি হবে। আমি একটু এঁকে বুঝাই। এটা হলো পাত্রটার সাইড ভিউ, এটা কিন্তু সেই একই পাশ। প্রতি সেকেন্ডে গ্যাসের এই ছোট ছোট অনেকগুলো অণু পাত্রের ভেতরে ছুটে বেড়াচ্ছে। আমরা যদি যে কোনো একটা নির্দিষ্ট সময় বেছে নেই তাহলে আমরা দেখব যে কিছু অণু সবসময় পাত্রটির দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসছে। আমরা যদি খুব ক্ষুদ্র একটা সময়কাল বিবেচনা করি, সেই সময়ে এই অণুটা হয়তো এখানে চলে আসবে, এই অণুটা দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসার সময় আবার ওই অণুর সাথে ধাক্কা খাবে, আর এই অণুর ভরবেগ পরিবর্তন হয়ে চলে যাবে এদিকে। আবার এই অণুটা হয়তো আগে থেকে এদিকে যাচ্ছিল, আর এই অণুটা দেয়ালে ধাক্কা খেয়ে ফিরে আসবে। এখন একটা নির্দিষ্ট সময় যেহেতু এখানে গ্যাসের অনেকগুলো অণু আছে, এদের মধ্যে অন্তত কিছু অণু কিন্তু সবসময় এই দেয়ালে ধাক্কা খাবে, এবং যখনই তারা এখানে ধাক্কা খাবে তখনই কিন্তু তাদের ভরবেগের একটা পরিবর্তন হবে। আর বল হলো একটা নির্দিষ্ট সময়ে ভরবেগের যে পরিবর্তন সেটাই কিন্তু বল, অর্থাৎ বল সমান সমান ভরবেগের পরিবর্তন ভাগ সময়। আমি যা বলতে চাচ্ছি তা হলো একটা নির্দিষ্ট সময়ে কিছু অণু থাকবেই দেয়ালে ধাক্কা খাওয়ার ফলে যাদের ভরবেগের পরিবর্তন হবে, এবং তাদের এই ভরবেগের পরিবর্তনের জন্য কিছু পরিমাণ বলের সৃষ্টি হবে। আমরা চিন্তা করতে পারি গড়ে কতগুলো অণুর ক্ষেত্রে এমনটি হচ্ছে। আমাদের পক্ষে প্রতিটা অণুর হিসাব কিন্তু আলাদাভাবে রাখা সম্ভব নয়। গতিবিদ্যায় আমরা প্রতিটা বস্তুর গতি আলাদাভাবে বিবেচনা করি, কিন্তু আমরা যখন গ্যাস বা ম্যাক্রো লেভেলের জিনিসপত্র নিয়ে চিন্তা করি তখন কিন্তু প্রতিটা জিনিসের আলাদাভাবে হিসাব রাখাটা সম্ভব হয় না, যদি না আমাদের খুব শক্তিশালী কোনো সুপার কম্পিউটার থাকে। তো যাই হোক, আমরা ধরে নিচ্ছি এই সময়ে গড়ে এই কয়টা অণু এই দেয়ালে ধাক্কা খাওয়ায় তাদের ভরবেগের পরিবর্তন হচ্ছে, এবং এর ফলে এই দেয়াল বা এই তলে একটা বল উৎপন্ন হচ্ছে যার মান ধরা যাক এক্স। এখন আমরা যদি এই বলের পরিমাণ ও এই দেয়াল অর্থাৎ এই তলের ক্ষেত্রফল জানি তাহলে আমরা এখানে চাপের পরিমাণও বের করতে পারবো, কারণ চাপ সমান সমান বল ভাগ ক্ষেত্রফল। এখন এটা আমাদের কি কাজে লাগবে? আমি আসলে আপনাদেরকে প্রথমে একটা ধারণা দিয়ে দিলাম। এখন আমি আপনাদেরকে একটা সূত্র বলবো যেটা তাপগতিবিদ্যা বোঝার জন্য অবশ্যই আপনাদেরকে জানা থাকতে হবে। পরবর্তী ভিডিওগুলোতে এই সূত্রটা কেন ও কিভাবে কাজে লাগে সেটা আরও বিস্তারিতভাবে বলবো, যেটা থেকে আপনারা আরও ভালো ধারণা পাবেন।
আশা করি এই প্রেক্ষাপটে পাত্রটিতে চাপ কি সেটা আপনারা এখন বুঝতে পারছেন। এখন আমি আপনাদেরকে একটা ফর্মুলা দিতে চাই। আশা করি এই ভিডিও শেষে আপনারা বুঝতে পারবেন এই সূত্রটা কেন কাজে লাগে। সাধারণভাবে যদি একটা পাত্রে কোনো আদর্শ গ্যাস থাকে তাহলে পাত্রের দেয়ালে গ্যাসের যে চাপ উৎপন্ন হয় অথবা গ্যাসের ভেতরে যে কোনো বিন্দুতে যে চাপ উৎপন্ন হয়, দুইটা একই, কারণ পুরো পাত্রে একই গ্যাস আছে, তাহলে পাত্রের ভেতরে বা পাত্রের দেয়ালে যে চাপ উৎপন্ন হচ্ছে সেই চাপ ও পাত্রের আয়তনের গুণফল একটা ধ্রুব সংখ্যা বা কনস্ট্যান্টের সমান হবে। আমরা পরবর্তীতে দেখব যে এই কনস্ট্যান্ট গ্যাসের অণুগুলোর গতিশক্তির সমানুপাতিক। আপনারা এমনিতেই সেটা বুঝতে পারবেন, কারণ যদি গ্যাসের অণুগুলো খুব দ্রুত বেগে চলাচল করে তাহলে সেগুলোর গতিশক্তি অনেক বেশি হবে এবং তারা দেয়ালের গায়ে আগের চেয়ে অনেক বেশি ধাক্কা খাবে, তাই ভরবেগের পরিবর্তনও বেশি হবে, সুতরাং বেশি চাপ উৎপন্ন হবে। এখন আমরা একটু বোঝার চেষ্টা করি কেন গ্যাসের চাপ ও আয়তনের গুণফল কনস্ট্যান্ট হয়। তো আমি একটা পাত্র নিচ্ছি, অন্য একটা রং নেই, মনে করি আমার এরকম একটা পাত্র আছে ও এর ভেতর কিছু গ্যাসের অণু আছে। আমি আগে লেখাগুলো মুছে ফেলার আগে দেখিয়েছিলাম যে অণুগুলো একটা নির্দিষ্ট হারে দেয়ালের গায়ে ধাক্কা দিচ্ছে। প্রত্যেকটা অণুর একটা ভিন্ন ভিন্ন গতিশক্তি রয়েছে ও এই গতিশক্তির প্রতি মুহূর্তেই পরিবর্তন হচ্ছে, তার কারণ এরা ধাক্কা খাচ্ছে ও এদের গতিবেগের পরিবর্তন হচ্ছে, কিন্তু গড়ে তাদের একটা নির্দিষ্ট গতিশক্তি আছে। তারা দেয়ালে একটা নির্দিষ্ট হারে ধাক্কা খাচ্ছে ও এর ফলে চাপ উৎপন্ন হচ্ছে। এখন যদি আমি বাক্সটাকে চেপে ছোট করতে পারি বা বাক্সটার আয়তন কমাতে পারি তাহলে কি ঘটবে? আমি বাক্সটাকে ছোট করে ফেললাম, কি হবে তাহলে? আমি বাক্সটাকে ছোট করে ফেললাম, সে একই পাত্র ও অণু সংখ্যাও একই, তাহলে বাক্সটার আয়তন কমালে কি হবে? গ্যাসের অণু সংখ্যা কিন্তু একই থাকবে, অণুগুলোর সংখ্যা একই থাকবে এবং তাদের গড় গতিশক্তিরও কোনো পরিবর্তন হবে না, তারা একই গতিবেগে ছুটতে থাকবে। তাহলে এখন কি হবে? জায়গা কমে যাওয়ায় তারা আগের চেয়ে এখন দেওয়ালে অনেক বেশি ঘন ঘন ধাক্কা খাবে। আগে যেখানে কণাগুলো ধাক্কা খেত এভাবে ধাম ধাম, একই সময় এখন এরা ধাক্কা খাবে এভাবে ধাম ধাম ধাম। তারা আগের চেয়ে বেশি ঘন ঘন দেয়ালে ধাক্কা দিবে, তাই ভরবেগের পরিবর্তনও বেশি হবে। এর ফলে প্রতিটা অণু দেয়ালে বেশি বল প্রয়োগ করবে, কারণ একই সময়ে তারা দেয়ালে বেশিবার ধাক্কা খাচ্ছে এবং তলগুলো কিন্তু এখন আগের চেয়ে ছোট, তার মানে কম ক্ষেত্রফলের তলে এখন আগের চেয়ে বেশি বল প্রযুক্ত হবে। নিশ্চিতভাবেই চাপ আগের চেয়ে বেড়ে যাবে। আশা করি আপনারা বুঝতেই পারছেন এই অবস্থায় আমার আগে যে চাপ ছিল আয়তন কমানোয় সেই চাপ তার চেয়ে বেড়ে যাবে। আর একটা ব্যাপার একটু চিন্তা করা যাক, আমি যদি একটা বেলুন নেই, বেলুন ফাটার কারণ কি? বেলুনের ভেতরে হিলিয়াম গ্যাস বা আপনি যে বাতাস দিয়ে বেলুন ফুলাবেন তার একটা চাপ থাকবে। আপনি বেলুনটাকে যত বেশি চাপ দেওয়ার চেষ্টা করবেন, যদি আপনি চারপাশ থেকে বেলুনটাকে চেপে ধরেন ততই কিন্তু এটাকে চেপে ধরা কঠিন হবে, তার কারণ বেলুনের আয়তন যত কমছে চাপও তত বেড়ে যাবে। আয়তন কমলে চাপ বাড়বে, আয়তন কমছে এবং চাপ বাড়ছে, তার মানে এটাই দাঁড়ায় এদেরকে যদি গুণ করা হয় তাদের মান কনস্ট্যান্ট থাকবে। আমরা একই উদাহরণ আবার যদি নেই ও যদি আয়তন বাড়াই তাহলে কি হবে? ধরা যাক আমার এরকম বিশাল একটা পাত্র আছে, আমার হয়তো আরেকটু আনুপাতিকভাবে করা উচিত ছিল, যাই হোক আপনারা বুঝতে পারবেন আশা করি। তো আমাদের একই সংখ্যক অণু আছে এবং যদি এখানে একটা অণু থাকতো একটা নির্দিষ্ট সময়ে ধাম 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 এভাবে দেয়ালটাতে দুইবার ধাক্কা খেত, কিন্তু এই ক্ষেত্রে যখন দেয়ালগুলো অনেক বড়, এটা একবার ধাক্কা খেলো ধাম এবং সে একই সময়ে এটা হয়তো এই পর্যন্ত আসবে, অন্য দেয়াল পর্যন্ত যেতেই পারবে না। গড়ে অণুগুলো আগের চেয়ে কমবার ধাক্কা খাবে, এখন দেয়ালের ক্ষেত্রফল আগের চেয়ে বেশি, সুতরাং এই ক্ষেত্রে যখন আয়তন বেড়ে গেল তখন পাত্রের ভেতরে গড় চাপও কমে গেল, গড় চাপ কমে যাচ্ছে। আশা করি আপনারা ব্যাপারটা বুঝেছেন। আর ভুলে যাবেন না যে গ্যাসের জন্য চাপ গুণ আয়তন হলো কনস্ট্যান্ট। এর পরের ভিডিওতে এটা দিয়ে খুব ছোট কিছু সমস্যার সমাধান করব। আমার সময় প্রায় শেষ, পরের ভিডিওতে দেখা হবে।